আচ্ছা, লাইভে তো চলে এসেছি। লাইভটা দেখা যাচ্ছে কি না আচ্ছা, অভিষেক জয়সওয়াল ইজ ওয়াচিং। আচ্ছা, তো এই লাইভটা বাংলাতে স্টোরি টেলিং লাইভ। তো আজকে যে গল্পটা আমি পড়ব সেই গল্পটার নাম হলো অতসী মামি। এই গল্পটা লেখা মানিক বন্দ্যোপাধ্যায়ের। আজকে মানিকবাবুর জন্মদিন, সেই উপলক্ষেই এই গল্পটা আজকে আমি পড়ব। একটু কিছুক্ষণ সবার জন্য ওয়েট করি, মানুষজন আস্তে আস্তে জয়েন করুক, তারপরে আমি গল্পটা আস্তে আস্তে পাঠ করব। আচ্ছা, যারা এই ধরনের স্টোরি টেলিং ভিডিও বা লাইভ দেখতে পছন্দ করেন তাদের জন্য আমার কাছে একটাই রিকোয়েস্ট, কাইন্ডলি সেই ধরনের মানুষদের কাছে এই লাইভটা একটু শেয়ার করে দিন, যাতে বেশি সংখ্যক মানুষের কাছে এটা পৌঁছায়। আর পড়ার সময় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে দয়া করে ক্ষমা মার্জনা করে দেবেন। 9:05 বাজে। আমি দেখি, বোঝা যাচ্ছে না, কিছু আসছে না। কাইন্ডলি আমাকে একটুখানি কমেন্টের মাধ্যমে জানাবেন যে ঠিক করে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা, অডিও আর ভিজুয়ালটা ক্লিয়ার আছে কিনা একটু যদি জানান তাহলে খুব ভালো হয়। আচ্ছা, আর বেশি দেরি করছি না, আমি পড়াটা শুরু করছি তাহলে। গল্পটার নাম অতসী মামি, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। যে শোনে সেই বলে, হ্যাঁ শোনবার মতন বটে। বিশেষ করে আমার মেজ বাবা, তার মুখে কোনো কিছুর এমন উচ্ছ্বসিত প্রশংসা খুব কমই শুনেছি। শুনে শুনে ভারী কৌতূহল হলো, কি এমন বাঁশি বাজায় লোকটা যে সবাই এমনভাবে প্রশংসা করে। একদিন শুনতে গেলাম, মামার কাছ থেকে একটা পরিচয়পত্র সঙ্গে নিলাম। আমি থাকি বালিগঞ্জে, আর যার বাঁশি বাজানোর ওস্তাদির কথা বললাম তিনি থাকেন ভবানীপুর অঞ্চলে। মামার কাছে শুনেছিলাম
যতীন উপাধিটা শোনা হয়নি। আজ পরিচয়পত্রের উপরে পুরো নামটা দেখলাম, যতীন্দ্রনাথ রায়। বাড়িটা খুঁজে বার করে আমার তো চক্ষু স্থির। মামার কাছে যতীনবাবু ও তার বাঁশি বাজানোর যেরকম উচ্ছ্বসিত প্রশংসা শুনেছিলাম, তাতে মনে হয়েছিল লোকটা নিশ্চয়ই একজন কেষ্টবিষ্টু গোছের কেউ হবেন। আর কেষ্টবিষ্টু গোছের একজন লোক যে বৈকুণ্ঠ বা মথুরার রাজপ্রাসাদ না হোক, অন্তত বেশ বড় বা ভদ্র চেহারার একটা বাড়িতে বাস করে, এ তো সিদ্ধ স্বাভাবিক কথা। কিন্তু বাড়িটা যে গলিতে, সেটার কথা না হয় ছেড়েই দিলাম। এ যে ইট বার করা 3 কালের বুড়োর মতো নড়বড়ে একটা ইটের খাঁচা, সামনেটার চেহারায় যদি এরকম, ভেতরটা না জানি কিরকম হবে। উয়ে ধরা জানলায় দরজায় কড়া নাড়লাম। একটু পরেই দরজা খুলে যে লোকটি সামনে এসে দাঁড়ালেন, তাকে দেখে মনে হলো ছাইগাদা নাড়তেই যেন একটা আগুন বের হয়ে এলো। খুব রোগা, গায়ের রঙও অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে। তবু একদিন চেহারাখানা কিরকম ছিল অনুমান করা শক্ত নয়। এখনো যা আছে অপূর্ব। বয়স 30 হবে কি কিছু কম। মলিন হয়ে আসা গায়ের রং অপূর্ব, শরীরের গড়ন অপূর্ব, মুখের চেহারা অপূর্ব, সব মিলিয়ে মিশিয়ে যে রূপ, তাও অপূর্ব। সবচেয়ে অপূর্ব চোখ দুটি। চোখে চোখ চাইলে যেন নেশা লেগে যায়। পুরুষেরও তাহলে সৌন্দর্য থাকে? ইট বার করা নোনা ধরা দেয়াল আর উয়ে ধরা দরজা, তার মাঝখানে লোকটিকে দেখে আমার মনে হলো ভারী সুন্দর একটা ছবিকে যেন অতি বিশ্রী একটা ফ্রেমে বাঁধিয়েছে। বললেন, আমি ছাড়া তো বাড়িতে কেউ নেই, সুতরাং আমাকেই চান? কিন্তু কি চান? আমার মুগ্ধ চিত্তে কি যেন একটা ঘা দিল। কি বিশ্রী স্বর, কর্কশ কথাগুলো মোলেম, কিন্তু লোকটির গলার স্বর শুনে মনে হলো যেন আমায় গালাগালি দিচ্ছে। ভাবলাম, নির্দোষ সৃষ্টি বিধাতার কুষ্টিতে লেখে না, এমন চেহারায় ওই গলা। সৃষ্টিকর্তা যত বড় কারিগর হন, কোথায় কি মানায় সে জ্ঞানটা তার একদম নেই। বললাম, আপনার নাম তো যতীন্দ্রনাথ রায়, আমি হরেনবাবুর ভাগ্নে। পরিচয়পত্রখানা বাড়িয়ে দিলাম। এক নিঃশ্বাসে পড়ে বললেন, ইস, আবার পরিচয়পত্র কেন হে? হরেন যদি তোমার মামা, আমিও তোমার মামা। হরেন যে আমায় দাদা বলে ডাকে। এসো এসো, ভেতরে এসো। আমি ভেতরে ঢুকতেই তিনি দরজাটা বন্ধ করে দিলেন। সদর দরজা থেকে দুধারের দেয়ালে গা ঠেকিয়ে হাত 5 এসে একটা হাত 3 চওড়া বারান্দায় পড়ে ডান দিকে বাঁকতে হলো। বাঁ দিকে বাঁকবার জো নেই, কারণ দেখা গেল সেদিকের দিকটা প্রাচীর দিয়ে বন্ধ করা। ছোট্ট একটু উঠান, বেশ পরিষ্কার। প্রত্যেক উঠানের 4টে করে পাশ থাকে, এটারও তাই আছে দেখলাম। দুপাশে দুখানা ঘর এ বাড়িরই অঙ্গ। একটা দিক প্রাচীর দিয়ে বন্ধ করা, অপর দিকটা অন্য একটা বাড়ির একটা ঘরের পেছন দিক। জানলা দরজার চিহ্নমাত্র নেই, প্রাচীরেই সামিল।
আমার নবলভ্য মামা ডাকলেন, অতসী, আমার ভাগ্নে এসছে, এ ঘরে একটা মাদুর বিছিয়ে দিয়ে যাও, ও ঘরটা বড় অন্ধকার। এ ঘর মানে আমরা যে ঘরের সামনে দাঁড়িয়েছিলাম, ও ঘর মানে ওদিকের ঘরটা। সেই ঘর থেকে বেরিয়ে এলেন এক তরুণী, মস্ত ঘুমটায় মুখ ঢেকে। মামা বললেন, এ কি ঘুমটা কেন? আরে এ যে ভাগ্নে। মামির ঘুমটা ঘুচবার লক্ষণ নেই দেখে আবার বললেন, ছি ছি, মামি হয়ে ভাগ্নের কাছে ঘুমটা টেনে কলা বউ সাজবে নাকি? এবার মামি ঘুমটাটা ওঠালো। দেখলাম আমার নতুন পাওয়া মামিটি মামারই উপযুক্ত স্ত্রী বটে। মামি এ ঘরের মেঝেতে মাদুর বিছিয়ে দিলেন। ঘরে তক্তপোষ, টেবিল, চেয়ার ইত্যাদির কোনো বালাই নেই। একপাশে একটা রংচটা ট্রাঙ্ক আর একটা কাঠের বাক্স। দেয়ালে এক কোণ থেকে আর এক কোণ পর্যন্ত একটা দড়ি টাঙানো, তাতে একটি মাত্র ধুতি ঝুলছে। একটা পেরেক, একটা আধময়লা খদ্দরের পাঞ্জাবি লটকানো, যতীন মামার সম্পত্তি। গোটা 2 বছর আগেকার ক্যালেন্ডারের ছবি, একটাতে এখনো চৈত্র মাসের তারিখ লেখা, কাগজটা লাগানো রয়েছে। ছিঁড়ে ফেলতে বোধ হয় কারোর খেয়াল হয়নি। যতীন মামা বললেন, একটু সুজি ঠুজি থাকে তো ভাগ্নেকে দাও, না থাকে তো এক কাপ চাই খাবে। বললাম, কিছু দরকার নেই যতীন মামা, আপনার বাঁশি শুনতে এসেছি, বাঁশির সুরেই খিদে মিটবে এখন। যদিও খিদে পাইনি মোটেই, বাড়ি থেকে খেয়ে এসেছি। যতীন মামা বললেন, বাঁশি? বাঁশি তো আমি আর এখন বাজাই না। বললাম, সে হবে না, আপনাকে শোনাতেই হবে। মামা বললেন, তাহলে বসো, রাত্রির হোক, সন্ধ্যের পর ছাড়া আমি বাঁশি ছুঁই না। আমি বললাম, কেন? যতীন মামা মাথা নেড়ে বললেন, কেন জানি না ভাগ্নে, দিনের বেলা বাঁশি বাজাতে পারি না, আজ পর্যন্ত কোনোদিনই বাজাইনি। হ্যাঁ, অতসী বাজিয়েছে। অতসী মামি মৃদু হেসে বললেন, না। যেন প্রকাণ্ড একটা সমস্যার সমাধান হয়ে গেল এমনি ভাবেই যতীন মামা বললেন, তবে? বললাম, মোটে 5টা বেজেছে, সন্ধে হবে 7টায়, এতক্ষণ বসে থেকে আপনাদের অসুবিধা করব? ঘুরে ঠুরে আসি, তাহলে সন্ধ্যের পর আসবো এখন। যতীন মামা বললেন, কি যে বলো ভাগ্নে, অসুবিধে কি হে? পাড়ার লোকে তো বয়কট করেছে অপবাদ দিয়ে, তুমি থাকলে তবু 2-1টা কথা কয়ে বাঁচব। আমি বললাম, পাড়ার লোকে কি অপবাদ দিয়েছে মামা? অতসী মামির দিকে চেয়ে যতীন মামা হাসলেন। বলবো নাকি ভাগ্নেকে কথাটা অতসী? পাড়ার লোকে কি বলে জানো ভাগ্নে? বলে, অতসী আমার বিয়ে করা বউ নয়। চোখের পলকে হাসি মুছে রাগে যতীন মামা গড়গড় করে বলতে লাগলেন, লক্ষ্মী ছাড়া বজ্জাত পাড়ার লোক। ভাগ্নে রীতিমতন দলিল আছে বিয়ের, কেউ কি তা দেখতে চাইবে? 1400। অতসী মামি বললেন, কি যাতা বলছো? মামা বললেন, ঠিক ঠিক, ভাগ্নে নতুন লোক, তাকে এসব বলা ঠিক হচ্ছে না বটে। ভারী রাগ হয় কি না। বলে তিনি হঠাৎ বললেন, এ কি, তোমরা যে কেউ কারোর সঙ্গে কথা বলছো না তো? মামি মৃদু হেসে বললেন, কি কথা বলবো? যতীন মামা বললেন, এই নাও, কি কথা বলবে তাও আমায় বলে দিতে হবে? যা হোক,
কিছু একটা বলে শুরু করো, গড়গড় করে আপনি কথা চলে আসবে। মামি বললে, তোমার নাম কি ভাগ্নে? যতীন মামা সশব্দে হেসে উঠলেন। হাসি থামিয়ে বললেন, এইবার ভাগ্নে পাল্টা প্রশ্ন করো, আজ কি রাঁধবে মামি? ব্যাস, খাসা আলাপ জমে যাবে। তোমার আরম্ভটি কিন্তু বেশ অতসী। মামির মুখ লাল হয়ে উঠল। আমি বললাম, অমন বিশ্রী প্রশ্ন আমি কখনো করব না মামি, আপনি নিশ্চিন্ত থাকুন, আমার নাম সুরেশ। মামা বললেন, সুরেশ কিনা সুরের রাজা, তাই সুর শুনতে এত আগ্রহ? কি ভাগ্নে? হঠাৎ দাঁড়িয়ে উঠে বললেন, ইস, ভুবনবাবু যে 2 টাকা ফেরত দেবে বলেছিল আজ, নিয়ে আসি, 2 দিন বাজার যায়নি। বসো ভাগ্নে, মামির সাথে গল্প করো, 10 মিনিটের ভেতরেই আসছি। ঘরের বাইরে গিয়ে মামা বললেন, দৌড়টা দিয়ে যাও অতসী, ভাগ্নে ছেলে মানুষ, কেউ তোমার লোভে ঘরে ঢুকলে ভাগ্নে ঠেকাতে পারবে না। মামির মুখ আরক্ত হয়ে উঠল এবং সেটা গোপন করতে চট করে উঠে গেল। বাইরে তার চাপা গলা শুনলাম, কি যে রসিকতা করো, ছি। মামা কি জবাব দিলে সেটা শোনা গেল না। মামি ঘরে ঢুকে বললে, ওই রকম স্বভাব ওর, বাক্সে 2টি মোটে টাকা, তাই নিয়ে সেদিন বাজারে গেলেন। আমি বললাম, একটা থাক। জবাব দিলেন, কেন? রাস্তায় ভুবনবাবু চাইতেই টাকা 2টি তাকে দিয়ে খালি হাতে ঘরে ঢুকলেন। আমি বললাম, আশ্চর্য লোক তো। মামি বললে, ওই রকমই। আর দেখো ভাই। আমি বললাম, ভাই নয়, ভাগ্নে। মামি বললে, তা তো বটে, আগে থাকতেই যে সম্বন্ধটা পাতিয়ে যে বসে আছে। ওর ভাগ্নে না হয়ে আমার ভাই হলেই বেশ হতো, কিন্তু সম্পর্কটা নতুন করে পাতো না, এখনো তো 1 ঘন্টা হয়নি, জমাটো বাঁধেনি। আমি বললাম, কেন? মামি ভাগ্নে বেশ তো সম্পর্ক। মামি বললে, আচ্ছা তবে থাক, কিন্তু আমার একটা কথা তোমায় রাখতে হবে ভাগ্নে, তুমি ওর বাঁশি শুনতে চেও না। বললাম, তার মানে? বাঁশি শুনতেই তো এলাম। মামির মুখ গম্ভীর হলো। বললে, কেন এলে? আমি ডেকেছিলাম? তোমাদের জ্বালায় আমি কি গলায় দড়ি দেব? আমি অবাক হয়ে মামির মুখের দিকে চেয়ে রইলাম, কথা জোগায় না। মামি বললে, তোমাদের একটু শখ মেটানোর জন্য উনি আত্মহত্যা করছেন, দেখতে পাও না? রোজ তোমরা একজন না একজন এসে বাঁশি শুনতে চাইবে, রোজ গলা দিয়ে রক্ত পড়লে মানুষটা কদিন বাঁচে? রক্ত? রক্ত নয়, দেখবে, বলে মামি চলে গেল। ফিরে এলো একটা গামলা হাতে করে। গামলার ভেতরে জমাট বাঁধা খানিকটা রক্ত। মামি বললে, কাল উঠেছিল, ফেলতে মায়া হচ্ছিল তাই রেখে দিয়েছি। রেখে কোনো লাভ নেই জানি, তবু। আমি অনুতপ্ত হয়ে বললাম, জানতাম না মামি, জানলে কখনো শুনতে চাইতাম না। ইস, এই জন্যই মামার শরীর এত খারাপ। মামি বললে, কিছু মনে করো না ভাগ্নে, অন্য কারোর সঙ্গে তো কথা কই না, তাই তোমাকেই গায়ের ঝাল মিটিয়ে নিয়ে বললাম। তোমার আর কি দোষ, আমার অদৃশ্য। আমি বললাম, এত রক্ত পড়ে তবু মামা বাঁশি বাজান? মামি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, হ্যাঁ, পৃথিবীর কোনো বাধাই ওর বাঁশি বাজানো বন্ধ করতে পারবে না। কত বলেছি, কত কেঁদেছি, শোনেন না। আমি চুপ করে রইলাম। মামি বলে চলল, কতদিন ভেবেছি বাঁশি ভেঙে ফেলি,
কিন্তু সাহস হয়নি। বাঁশির বদলে মদ খেয়েই নিজেকে শেষ করে ফেলবেন, নয়তো যেখানে যা আছে সব বিক্রি করে বাঁশি কিনে না খেয়ে মরবেন। মামির কথাগুলো যেন গুমড়ে গুমড়ে কেঁদে ঘরের চারদিকে ঘুরে বেড়াতে লাগলো। আমি কথা বলতে গেলাম, কিন্তু কিছু ফুটল না। মামি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, অথচ ওই একটা ছাড়া আমার কোনো কথাই ফেলেন না। আগে আকণ্ঠ মদ খেতেন, বিয়ের পর যেদিন মিনতি করে মদ ছাড়তে বললাম সেই দিন থেকে ও জিনিস ছোঁয়াই ছেড়ে দিলেন, কিন্তু বাঁশির বিষয়ে কোনো কথাই শোনেন না। আমি বলতে গেলাম, মামি মামি বোধহয় শুনতেই পেল না। বলে চলল, একবার বাঁশি লুকিয়ে রেখেছিলাম। সে কি ছটফট করতে লাগলেন, যেন সর্বস্ব হারিয়ে গেছে। এই সময় বাইরে কড়া নাড়ার শব্দ হলো। মামি দরজা খুলতে উঠে গেল। যতীন মামা ঘরে ঢুকতেই বললেন, দিলে না টাকা অতসী? বললে পরশু যেতে। জল খেয়ে নি। মামি পেছন থেকে বললে, সে আমি আগেই জানি। যতীন মামা বললেন, দোকানদারটাই বা কি পাজি, এক পো সুজি চাইলাম, দিল না। মামার বাড়ি এসে ভাগ্নেকে দেখছি খালি পেটে ফিরতে হবে। মামি ম্লান মুখে বললেন, সুজি দেয়নি, ভালোই করেছে। শুধু জল দিয়ে তো আর সুজি হয় না। ঘি নেই, কবে আবার আনলে ঘি তুমি? তাও তো বটে। বলে যতীন মামা আমার দিকে চেয়ে হাসলেন, দিব্য সপ্রতিভ হাসি। আমি বললাম, কেন ব্যস্ত হচ্ছেন মামা? খাবারের কিছু দরকার নেই, ভাগ্নের সঙ্গে অত ভদ্রতা করতে নেই। মামি বললে, বসো তোমরা, আমি আসছি, বলে ঘর থেকে বেরিয়ে গেল। মামা হেঁকে বললেন, কোথায় গো? বারান্দা থেকে জবাব এলো, আসছি। মিনিট 15 পরে মামি ফিরল। দু হাতে দুখানা রোকাবিতে গোটা 4 করে রসগোল্লা আর 2 করে সন্দেশ। যতীন মামা বললেন, কোত্থেকে জোগাড় করলে গো? বলে একটা রেকাবি টেনে নিয়ে একটা রসগোল্লা মুখে তুললেন। অন্য রেকাবিটা আমার সামনে রাখতে রাখতে মামি বললে, তা দিয়ে তোমার দরকার কি? যতীন মামা নিশ্চিন্তভাবে বললেন, কিছু না, যা খিদে পেয়েছে ডাকাতি করেও যদি এনে থাকো কিছু দোষ হয়নি। স্বামীর প্রাণ বাঁচাতে সাধ্যি অনেক কিছুই করে। আমি কুণ্ঠিত হয়ে বলতে গেলাম, কেন মিথ্যে? বাধা দিয়ে মামি বললেন, আবার যদি ওইসব শুরু করো ভাগ্নে, আমি কেড়ে ফেলবো। আমি নিঃশব্দে খেতে শুরু করলাম। মামি ও ঘর থেকে 2 এনামেলের গ্লাসে জল এনে দিলেন। প্রথম রসগোল্লাটা গিলেই মামি বললেন, যা। মামা বললেন, যা, কি বিশ্রী রসগোল্লা, রইল পড়ে, খেয়েও তুমি, নয়তো ফেলে দিও, দেখি সন্দেশটা কেমন। সন্দেশ মুখে দিয়ে বললেন, হ্যাঁ, এই জিনিসটা ভালো, এটা খাবো। বলে সন্দেশ 2 তুলে নিয়ে রেকাবিটা ঠেলে দিয়ে বললেন, যাও তোমার সুজির টিপে ফেলে দিও নর্দমায়। অতসী মামির চোখ ছলছল করে উঠল। মামার ছলটুকু আমাদের কারোর কাছেই গোপন রইল না। কেন যে এমন খাসা রসগোল্লাও মামার কাছে সুজির টিপি হয়ে গেল বুঝে আমার চোখে প্রায় জল আসবার উপক্রম হলো।
মাথা নিচু করে রোকাবিটা শেষ করলাম। মাঝখানে একবার চোখ তুলতেই নজর পড়ল মামা মামির দিকে রেকাবিটা দরজার উপরে। মাঝখানে একবার চোখ তুলতেই নজরে পড়ল মামি মামার রেকাবিটা দরজার ওপরে তাকে তুলে রাখছে। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলে মামি ঘরে ঘরে প্রদীপ দেখালো, ধুনো দিল। আমাদের ঘরে একটা প্রদীপ জ্বালিয়ে মামি চুপ করে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলো। যতীন মামা হেসে বললেন, আরে লজ্জা কিসের? নিত্যকার অভ্যাস, বাদ পড়লে রাতে ঘুম হবে না। ভগবানের কাছে লজ্জা করতে নেই। আমি বললাম, আমি না হয়। মামি বলল, বসো তো, উঠতে হবে না, অত লজ্জা নেই আমার। বলে গলায় আঁচল দিয়েই মামার পায়ের কাছে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করল। লজ্জায় সুখে তৃপ্তিতে আরক্ত মুখখানি নিয়ে অতসী মামি যখন উঠে দাঁড়ালেন, আমি বললাম, দাঁড়াও মামি, একটা প্রণাম করে নি। মামি বললে, না না, ছিছি। বললাম, ছিছি নয় মামি, আমার নিত্যকার অভ্যাস না হতে পারে, কিন্তু তোমায় প্রণাম না করে যদি আজ বাড়ি ফিরি, রাতে আমার ঘুম হবে না ঠিক। বলে মামির পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। যতীন মামা হো হো করে হেসে উঠল। মামি বললে, দেখো তো ভাগ্নের কাণ্ড। যতীন মামা বললেন, ভক্তি হয়েছে গো, সকাল সন্ধে স্বামীকে প্রণাম করো জেনে শ্রদ্ধা হয়েছে ভাগ্নের। কি যে বলো। বলে মামি পালিয়ে গেল। বারান্দা থেকে বলে গেল, আমি রান্না করতে গেলাম। যতীন মামা বললেন, এইবার বাসি শোন। আমি বললাম, থাকে, কাজ নেই মামা, শেষে আবার রক্ত পড়তে আরম্ভ করবে। যতীন মামা বললেন, তুমিও শেষে ঘ্যান ঘ্যান প্যান প্যান আরম্ভ করলে ভাগ্নে? রক্ত পড়বে তো কি হয়েছে কি? তুমি শুনলে আমি বাজাবো, না শুনলেও বাজাবো। খুশি হয় রান্নাঘরে মামির কাছে বসে কানে আঙুল দিয়ে থাকুকে। কাঠের বাক্সটা খুলে বাঁশির কাঠের কেসটা বার করলেন। বললেন, বারান্দায় চলো, ঘরে বড় শব্দ হয়। নিজেই বারান্দায় মাদুরটা তুলে এনে বিছিয়ে নিলেন। দেয়ালে ঠেস দিয়ে বসে বাঁশিটা মুখে তুলে ধরলেন। হঠাৎ আমার মনে হলো, আমার ভেতরে যেন একটা উন্মাদ, একটা খ্যাপা উদাসীন ঘুমিয়েছিল, আজ বাঁশির সুরে নাড়া পেয়ে জেগে উঠল। বাঁশির সুর এসে লাগে কানে, কিন্তু আমার মনে হলো বুকের তলেও যেন সাড়া দিয়ে পৌঁছাচ্ছে। অতি তীব্র বেদনার মধুরতম আত্মপ্রকাশ কেবল বুকের মাঝে গিয়ে পৌঁছায়নি, বাইরের এই ঘরদেরকেও যেন স্পর্শ দিয়ে জীবন্ত করে তুলেছে। আর আকাশকে বাতাসকে মৃদুভাবে স্পর্শ করতে করতে যেন দূরে, বহু দূরে, যেখানে গোটা কয়েক তারা ফুটে উঠেছে দেখতে পাচ্ছি, সেইখানে স্বপ্নের মায়ার মধ্যে লয় পাচ্ছে। অন্তরে ব্যথা বোধ করে আনন্দ পাওয়ার যতগুলি অনুভূতি আছে, বাঁশির সুর যেন তাদের সঙ্গে কোলাকুলি আরম্ভ করেছে। বাঁশি শুনেছি ঢের, বিশ্বাস হয়নি। এই বাঁশি বাজিয়ে একজন একদিন এক কিশোরীর কুল, মান, লজ্জা, ভয় সব ভুলিয়ে দিয়েছিল। যমুনাতে উজান বয়েছিল। আজ মনে হলো, আমার যতীন মামার বাঁশিতে সমগ্র প্রাণ যদি আচমকা জেগে ওঠে, নিরর্থক এমন ব্যাকুল হয়ে ওঠে, তবে সেই বিশ্ববাসীর বাদকের পক্ষে ওই দুটি কাজ এমন কি কঠিন।
দেখি মামি কখন নিঃশব্দে ওদিকের বারান্দায় বসে পড়েছে। খুব সম্ভব ওই ঘরটার রান্নাঘর, কিংবা রান্নাঘরের যাওয়ার পথ ওই ঘরের ভেতর দিয়ে। যতীন মামার দিকে চেয়ে দেখলাম, খুব সম্ভব সংজ্ঞা নেই, এ যেন সুরের আত্মভোলা সাধক সমাধি পেয়েছে। কতক্ষণ বাঁশি চলছিল ঠিক মনে নেই, বোধ হয় ঘন্টা দেড়েক হবে। হঠাৎ এক সময় বাঁশি থামিয়ে যতীন মামা ভয়ানক কাশতে আরম্ভ করলেন। বারান্দার ক্ষীণ আলোতেও বুঝতে পারলাম মামার মুখ চোখ অস্বাভাবিক রকম লাল হয়ে উঠেছে। অতসী মামি বোধ হয় প্রস্তুত ছিল, জল আর পাখা নিয়ে ছুটে আসলো। খানিকটা রক্ত তুলে মামির শুশ্রূষায় যতীন মামা অনেকটাই সুস্থ হলেন। মাদুরের উপর একটা বালিশ পেতে মামি তাকে শুয়ে দিল। পাখা নেড়ে নীরবে হাওয়া করতে লাগলো। তারপর একটা সময় উঠে দাঁড়িয়ে বললাম, আজ আসি অতসী মামি, আজ আসি যতীন মামা। মামা কিছু বলবার আগেই মামি বললে, তুমি আর এখন কথা কয়ো না, ভাগ্নের বাড়িতে ভাববে আজ থাক, আর একদিন এসে খেয়ে যাবে খুন। চলো আমি দরজা দিয়ে আসছি। সদরের দরজা খুলে বাইরে যাব, মামি আমার হাতটা চেপে ধরে বললে, একটু দাঁড়াও ভাগ্নে, সামলে নেই। প্রদীপের আলোয় দেখলাম মামির সমস্ত শরীর থরথর করে কাঁপছে। একটু সুস্থ হয়ে বললে, ওর রক্ত পড়া দেখলেই আমার এরকম হয়, বাঁশি শুনেও হতে পারে। আচ্ছা আবার এসো ভাগ্নে, শিগগির আরেকদিন আসবে কিন্তু। বললাম, মামার বাঁশি ছাড়াতে পারি কিনা একবার চেষ্টা করে দেখবো মামি। মামি বাগ্র কণ্ঠে বললেন, পারবে? তুমি পারবে? যদি পারো ভাগ্নে, শুধু তোমার যতীন মামাকে নয়, আমাকেও প্রাণ দেবে। বলে অতসী মামি ঝরঝর করে কেঁদে ফেললেন। রাস্তায় নেমে বললাম, খিলটা লাগিয়ে দাও মামি। কেবলই মনে হয় নেশাকে মানুষ এত বড় দাম দেয় কেন, কি লাভ? এই যে যতীন মামা পলে পলে জীবনকে উৎসর্গ করে সুরের জাল বুনবার নেশায় মেতে যান, মানি তাতে আনন্দ আছে, যে সৃষ্টি করে তারও, যে শোনে তারও। কিন্তু এত চড়া মূল্য দিয়ে সেই আনন্দ কিনতে হবে? এই যে স্বপ্ন সৃষ্টি, এ তো ক্ষণিকের, যতক্ষণ সৃষ্টি করা যায় শুধু ততক্ষণই স্থিতি। তারপর বাস্তবের কঠোরতার মাঝে এ স্বপ্নের চিহ্ন তো খুঁজে পাওয়া যায় না। এ নিরর্থক মায়া সৃষ্টি করে নিজেকে ভোলাবার প্রয়াস মাত্র। কেন মানুষের মন কি এত বিচিত্র? আমারও ইচ্ছে করে যতীন মামার মতন সুরের আলোয় ভুবন ছেয়ে ফেলে, সুরের আগুন গগনে বেয়ে তুলে পলে পলে নিজেকে শেষ করে আনি। লাভ নেই, নাই বা রইল। এতদিন জানতাম আমিও বাঁশি বাজাতে জানি, বন্ধুরা শুনে প্রশংসা করে এসেছে। বাঁশি বাজিয়ে আনন্দ যে পাই না তা না, কিন্তু যতীন মামার বাঁশি শুনে এসে মনে হলো বাঁশি বাজানো আমার জন্য নয়। এক একটা কাজ করতে এক একজন লোক জন্মায়, আমি বাঁশি বাজাতে জন্মাইনি। যতীন মামা ছাড়া বাঁশি বাজানোর অধিকার কারণ নেই। থাকতে পারে কারোর অধিকার, কারোর বাঁশি হয়তো যতীন মামার বাঁশির চেয়েও মনকে উতলা করে তোলে, আমি তাদের চিনি না। একদিন বললাম, বাঁশি শিখিয়ে দেবে মামা? যতীন মামা হেসে বললে,
বাঁশি কি শেখাবার জিনিস ভাগ্নে? ও শিখতে হয়, তা ঠিক। ও শিখতে হয় মন দিয়ে, প্রাণ দিয়ে, সমস্ত সত্তা দিয়ে, নইলে আমার বাঁশি শেখার মতোই যে শিক্ষা ব্যর্থ হয়ে যায়। অতসী মামিকে সেদিন বিদায় নেওয়ার সময় যে কথা বলেছিলাম সে কথা ভুলিনি, কিন্তু কি করে যে যতীন মামার বাঁশি ছাড়াবো ভেবে পেলাম না। অথচ দিনের পর দিন যতীন মামা যে এই সর্বনাশ নেশায় পলে পলে মরণের দিকে এগিয়ে যাবেন কথা ভাবতেও কষ্ট হলো। কিন্তু কি করা যায়, মামির প্রতি যতীন মামার যে ভালোবাসা তা বোধ হয় তল নেই। মামির কান্নাই যখন ঠেলেছেন তখন আমার সাধ্য কি তাকে ঠেকিয়ে রাখি। একদিন বললাম, মামা আর বাঁশি বাজাবেন না। একটুখানি এমনি করে নিন। মাত্র 16টা পৃষ্ঠা পড়েছি, এখনো 15টা মতো বাকি আছে। আমি বললাম, কেন কেন মিথ্যে চটালে মামিকে? বললাম, দেখে নিয়ে যতীন মামা চোখ বড় বড় করে বললেন, বাঁশি বাজাবো না? বলো কি ভাগ্নে, তাহলে বাজবো কেমন করে? বললাম, গলা দিয়ে রক্ত উঠছে, মামি কত কাঁদে, তা আমি কি করব? একটু একটু কাদা ভালো বলে হাঁকলেন, অতসী অতসী। মামি ঘরে আসলো। বাবা বললেন, কান্না কি জন্যে শুনি? বাঁশি ছেড়ে দিয়ে আমায় মরতে বলো নাকি? তাতে কান্না বাড়বে, কমবে না? মামি ম্লান মুখে চুপ করে দাঁড়িয়ে রইল। মামা বললে, জানো ভাগ্নে, অতসীর জ্বালায় আমার বেঁচে থাকা ভার হয়েছে। কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলেন, নড়বার নাম নেই। ওর ভার ঘাড়ে না থাকলে বাঁশি বগলে মনের আনন্দে দেশ বিদেশে ঘুরে বেড়াতাম। বেড়ানো টেরানো সব মাথায় উঠেছে। মামি বললে, যাও না বেড়াতে, আমি ধরে রেখেছি। রাখুনি বলে মামা এমনিভাবে চাইলেন যেন নিজের চোখে তিনি অতসী মামিকে খুন করতে দেখেছেন, আর মামি এখন তার সম্মুখেই সে কথা অস্বীকার করছে। মামির চোখে জল এলো। ওটা একটু দে না মামা। হ্যাঁ, সরি, একটু জল খাবারের ব্রেক, মাঝখানে ছেলে এসেছিল। আচ্ছা, মামির চোখে জল আসলো। অশ্রুজড়িত কণ্ঠে মামি বললেন, অমন করো তো আমি একদিন। এবারে মামা একেবারে জল হয়ে গেল। আমার সামনেই মামির হাত ধরে কোচার কাপড় দিয়ে চোখ মুছিয়ে দিয়ে বললেন, ঠাট্টা করছিলাম, সত্যি বলছি অতসী। চট করে হাত ছাড়িয়ে মামি চলে গেলেন। আমি বললাম, কেন মিথ্যে চটালেন মামিকে? যতীন মামা বললেন, চটেনি, লজ্জায় পালিয়েছে। কিন্তু একদিন যতীন মামাকে বাঁশি ছাড়তে হলো, মামি ছাড়ালো। মামির একদিন হঠাৎ টাইফয়েড জ্বর হলো। সেদিন বুঝি জ্বরের 17 দিন। সকাল 9টা বাজে, মামি ঘুমোচ্ছে। আমি তার মাথায় আইস ব্যাগটা চেপে ধরে আছি। যতীন মামা একটু ঢুলে বসে ম্লান মুখে চেয়ে আছেন। রাত্রি জেগে তার শরীর আরো শীর্ণ হয়ে গেছে, চোখ দুটি লাল হয়ে উঠেছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুল উস্কো খুস্কো। হঠাৎ টুল ছেড়ে উঠে মামা ট্রাঙ্কটা খুলে বাঁশিটা বার করলেন।
আর 17টা দিন এটা বাক্সেই পড়েছিল। সবিস্ময়ে আমি বললাম, বাসি কি হবে মামা? ছেঁড়া পামশুতে পা ঢোকাতে ঢোকাতে মামা বললেন, বেচে দিয়ে আসবো। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, এক মিনিটের জন্য আমি একটুখানি পজ করছি। আচ্ছা, সরি, পড়তে পড়তে মাঝখানে থেমে গেলে যারা দেখছে তাদেরও একটু অসুবিধা হয়। গল্পটা তাহলে কি হলো? তাহলে মামি কি ছাড়াতে পারলেন? মামির এখন তো মামা বলছে যে বাসিটা বিক্রি করতে যাবে, তাহলে কি হবে? তাহলে বাকি অংশটুকু পড়ছি। খুব সুন্দর একটা গল্প, এটা আমার খুব প্রিয় একটা গল্প। তার মানে? যতীন মামা ম্লান হাসি হেসে বললেন, তার মানে ডাক্তার বোসকে আরও একটা কল দিতে হবে। বললাম, বাসি থাক, আমার কাছে টাকা আছে। প্রত্যুত্তরে শুধু একটু হেসে যতীন মামা পেরেকে টাঙানো জামাটা টেনে নিলেন। বললেন, যদি দরকার পড়ে ভেবে কিছু টাকা এনেছিলেন, কিন্তু মিথ্যে চেষ্টা। আমার মেজো বাবা কত বিপদে যতীন মামাকে টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছিলেন। যতীন মামা একটি পয়সাও নেননি। বললাম, কোথাও যেতে হবে না মামা, আমি কিনবো বাসি। মামা ফিরে দাঁড়ালেন, বললেন, তুমি কিনবে ভাগ্নে? বেশ তো। বললাম, কত দাম? বললেন, 135-এ কিনেছি, 100 টাকায় দেব। বাসি ঠিক আছে, কেবল সেকেন্ড হ্যান্ড, এই যা। বললাম, আপনি না সেদিন বলেছিলেন মামা, এই রকম বাসি খুঁজে পাওয়া দায়, অনেক বেছে আপনি কিনেছেন। আমি 135 দিয়েই ওটা কিনব। যতীন মামা বললেন, তা কি হয়, পুরনো জিনিস। আমি বললাম, আমাকে কি জোর পেলেন মামা? আপনাকে ঠকিয়ে কম দামে বাসি কিনবো আমি? পকেটে 10 টাকার 3টে নোট ছিল, বার করে মামার হাতে দিয়ে বললাম, 30 টাকা আগাম নিন, বাকি টাকাটা বিকেলে নিয়ে আসবো। যতীন মামা কিছুক্ষণ স্তব্ধভাবে নোটগুলোর দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আচ্ছা। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। যতীন মামার মুখের ভাবটা দেখবার স্বাদ হলো না। যতীন মামা ডাকলেন, ভাগ্নে। আমি ফিরে তাকালাম। যতীন মামা হাসবার চেষ্টা করে বললেন, খুব বেশি কষ্ট হচ্ছে ভেবো না, বুঝলে ভাগ্নে? আমার চোখে জল এলো। তাড়াতাড়ি মুখ ফিরিয়ে মামির শিওরে গিয়ে বসলাম। মামির ঘুম ভাঙেনি।
জানতেও পারলেন না যে রক্তপিপাসু বাঁশিটা ঝলকে ঝলকে মামার রক্তপান করছে, সে আমি আজ সেই বাঁশিটাকে কিনে নিলাম। মনে মনে বললাম, মিথ্যে আশা, এই যে বালির স্বাদ, বালির বাদ। একটা বাঁশি গেল, আর একটা কিনতে কতক্ষণ। লাভের মধ্যে যতীন মামা একান্তই প্রিয় বস্তু হাতছাড়া হয়ে যাবার বেদনাটাই পেলেন। বিকেলে বাকি টাকাটা এনে দিতেই যতীন মামা বললেন, বাড়ি যাওয়ার সময় বাঁশিটা নিয়ে যেও। আমি ঘরে ঢুকতে ঢুকতে বললাম, থাক না এখন কদিন, এত তাড়াতাড়ি কিসের? যতীন মামা বললেন, না, পরের জিনিস আমি বাড়িতে রাখি না। বুঝলাম, পরের হাতে চলে যাওয়া বাঁশিটা চোখের ওপরে পড়ে থাকা তার আর সহ্য হবে না। বললাম, বেশ মামা, তাই নিয়ে যাব। মামা ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ, নিয়েই যেও। তোমার জিনিস এখানে কেন ফেলে রাখবে, বুঝলে না? 19 দিনের মাথায় মামির অবস্থা সংকটজনক হয়ে উঠল। যতীন মামা টুলটা বিছনার কাছ থেকে টেনে মামির একটা হাত মুঠো করে ধরে নীরবে তার রোগ শীর্ণ ঝরা ফুলের মতন ম্লান মুখের দিকে চেয়েছিলেন। হঠাৎ অতসী মামি বললে, ওগো, আমি বোধহয় আর বাঁচব না। যতীন মামা বললেন, তা কি হয় অতসী, তোমায় বাঁচতেই হবে। তুমি না বাঁচলে আমিও যে বাঁচব না। মামি বললে, বালাই, বাঁচবে বই কি, দেখো আমি যদি নাই বাঁচি আমার একটা কথা রাখবে? যতীন মামা নত হয়ে বললে, রাখবো, বলো। বাঁশি বাজানো ছেড়ে দিও। তিল তিল করে তোমার শরীর ক্ষয় হচ্ছে দেখে ওপারে গিয়েও আমার শান্তি থাকবে না। রাখবে আমার কথা? মামা বললেন, তাই হবে অতসী, তুমি ভালো হয়ে ওঠো, আমি আর বাঁশি ছোব না। মামির শীর্ণ ঠোঁটের সুখের হাসি ফুটল। মামার একটা হাত বুকের ওপরে টেনে শান্তভাবে মামি চোখ বুঝল। আমি বুঝলাম, যতীন মামা আজ তার রোগ শয্যাগত অতসীর জন্য কত বড় একটা ত্যাগ করলেন। অতি মৃদু স্বরে উচ্চারিত ওই কথাটি, তুমি ভালো হয়ে ওঠো, আমি আর বাঁশি ছোব না, অন্যে না বুঝুক, আমি তো যতীন মামাকে চিনি, আমি জানি, অতসী মামিও জানে ওই কথা কটির পেছনে কতখানি জোর আছে। বাঁশি বাজানোর জন্য মন উন্মাদ হয়ে উঠলেও যতীন মামা আর বাঁশি ছোবেন না। শেষ পর্যন্ত মামি ভালো হয়ে উঠল। যতীন মামার মুখে হাসি ফুটল। মামি যেদিন পথ্য পেল সেদিন মামা হেসে বললেন, কি গো, বাঁচবে না বলেছিলে না? অমনি মুখের কথা কি না, যে চাড়াল খুড়োর কাছ থেকে তোমায় ছিনিয়ে এনেছি, জম বেটা তো ভালো মানুষ। আমি বললাম, চাড়াল খুড়ো আবার কি মামা? মামা বললেন, তুমি জানো না বুঝি, সে এক দ্বিতীয় মহাভারত। মামি বললে, গুরু নিন্দা করো না। মামা বললেন, গুরু নিন্দা কি, গুরুতর নিন্দা করব। ভাগ্নেকে দেখাও না অতসী তোমার পিঠের দাগটা। মামির বাধা দেওয়া সত্ত্বেও মামা ইতিহাসটা শুনিয়ে দিলেন। নিজের খুড়ো নয়, বাপের পিস্তুত ভাই, বাবা মাকে হারিয়ে 17 বছর বয়স পর্যন্ত ওই খুড়োর কাছেই অতসী মামি ছিল। অত বড় মেয়ে, তাকে কিলচল লাগাতে খুড়োটির বাধ্য না। আনুষঙ্গিক অন্য সব তো ছিলই। খুড়োর মেজাজের একটি অক্ষর চিহ্ন আজ পর্যন্ত মামির পিঠে আছে। পাশের বাড়িতেই যতীন মামা বাঁশি বাজাতেন আর আকণ্ঠ মদ খেতেন। প্রায়ই খুড়োর গর্জন আর অনেক রাতে মামির চাপা কান্নার শব্দে তার নেশা ছুটে যেত। নিতান্তই চোটে একদিন মেয়েটাকে নিয়ে পালিয়ে গেলেন এবং বিয়ে করলেন। মামার ইতিহাস বলা শেষ হলে অতসী মামি ক্ষীণ হাসি হেসে বললেন, তখন কি জানি মদ খায়, তাহলে কখনো আসতাম না। মামা বললেন, তখন কি জানি তুমি আমার
মাথার রতন হয়ে আঠার মতন লেপ্টে থাকবে? তাহলে কখনো উদ্ধার করতাম না। আর মদ না খেলে কি ভদ্রলোকের বাড়ি থেকে মেয়ে চুরি করার মতন বিশ্রী কাজটা করতে পারতাম গো? আমি ভেবেছিলাম বছরখানেক। মামি বললে, যাও চুপ করো, ভাগ্নের সামনে যা তা বকো না। মামা চুপ করলেন। 2 মাস পরের কথা। কলেজ থেকে শটান যতীন মামার বাড়ির ওখানে হাজির হলাম। দেখি জিনিসপত্র যা ছিল বাঁধাছাড়া হয়ে পড়ে আছে। অবাক হয়ে প্রশ্ন করলাম, এসব কি মামা? যতীন মামা সংক্ষেপে বললেন, দেশের বাড়ি যাচ্ছি। দেশে? দেশ আবার আপনার কোথায়? যতীন মামা বললেন, আমার কি একটা দেশও নেই ভাগ্নে? 500 টাকা আয়ের জমিদারি আছে দেশে, খবর রাখো। অতসী মামি বললে, হয়তো জন্মের মতোই তোমাদের ছেড়ে চললাম ভাগ্নে। আমার অসুখের জন্যই এটা হলো। বললাম, তোমার অসুখের জন্য তার মানে? বাবা বললেন, তার মানে বাড়িটা বিক্রি করে দিয়েছি। যিনি কিনেছেন পাশের বাড়িতেই থাকেন। মাঝখানের প্রাচীরটা ভেঙে 2টো বাড়ি এক করে নিতে ব্যস্ত হয়ে পড়েছেন। আমি ক্ষুব্ধ কণ্ঠে বললাম, এত কাণ্ড করলে মামা, আমাকে একবার জানালে না পর্যন্ত? কবে যাওয়া ঠিক হলো? বাঁধা বিছানা আর তালাবন্ধ বাক্সের দিকে আঙুল বাড়িয়ে মামা বললেন, আজ রাতে ঢাকা মেলে রওনা হব। আমরা বাঙাল হে ভাগ্নে, জানো বুঝি? বলে মামা হাসলেন। অবাক মানুষ, এমন অবস্থাতেও হাসি আসে? গম্ভীরভাবে উঠে দাঁড়িয়ে বললাম, আচ্ছা আসি যতীন মামা। আসি মামি, বলে দরজার দিকে অগ্রসর হলাম। অতসী মামি উঠে এসে আমার হাতটা চেপে ধরে বললে, লক্ষ্মী ভাগ্নে, রাগ করো না। আগে থাকতে তোমায় খবর দিয়ে লাভ তো কিছু ছিল না, কেবল মনে ব্যথা পেতে। যে ভাগ্নে তুমি, কত কি হাঙ্গামা বাঁধিয়ে তুলতে। ঠিক আছে কিছু? আমি ফিরে গিয়ে বাঁধা বিছানার ওপর আবার বসলাম। আর যদি না আসতাম, একটা খবরও পেতাম না। কাল এসে দেখতাম বাড়ি ঘর খা খা করছে। যতীন মামা বললেন, আরে রাম, তোমায় না বলে কি যেতে পারি? দুপুরবেলা সেনের ডাক্তারখানা থেকে ফোন করে দিয়েছিলাম তোমাদের বাড়িতে। কলেজ থেকে বাড়ি ফিরলেই খবর পেতে। বাড়ি আর গেলাম না। শিয়ালদহ স্টেশনে মামা মামিকে উঠিয়ে দিতে গেলাম। গাড়ি ছাড়ার আগে কতক্ষণ সময় যে কি করেই কাটলো, কারোর মুখে কোনো কথা নেই। যতীন মামা কেবল মাঝে মাঝে 2-1টা হাসির কথা বলছিলেন এবং হাসাচ্ছিলেন, কিন্তু বুকের ভেতর কি যে করছিল সে খবর আমার অজ্ঞাত থাকে। গাড়ি ছাড়বার ঘন্টা বাজলে যতীন মামা আর অতসী মামিকে প্রণাম করে গাড়ি থেকে নামলাম। এইবার যতীন মামা অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। আর বোধহয় মুখে হাসি ফুটিয়ে রাখা তার পক্ষে সম্ভব হলো না। জানলা দিয়ে মুখ বার করে মামি ডাকলে, শোনো। কাছে গেলাম। মামি বললে, তোমাকে ভাগ্নে বলি আর যাই বলি, মনে মনে জানি তুমি আমার ছোট ভাই। পারো তো একবার বেড়াতে গিয়ে দেখা দিয়ে এসো। আমাদের হয়তো আর কলকাতায় আসা হবে না। জমির ভারী ক্ষতি হয়ে গেছে। যেও কেমন ভাগ্নে? মামির চোখ দিয়ে টপ টপ করে জল ঝরে পড়তে লাগলো। ঘাড় মেরে বললাম, যাব। বাঁশি বাজিয়ে গাড়ি ছাড়ল। যতক্ষণ গাড়ি দেখা গেল অপলক দৃষ্টিতে চেয়ে রইলাম। দূরের লাল সবুজ আলোকবিন্দুর ওপারে যখন একটি জ্বলন্ত লাল বিন্দু অদৃশ্য হয়ে গেল, তখন দেখলাম চোখের জলের দৃষ্টি তখন ঝাপসা হয়ে গেছে। মানুষের স্বভাবই এই, যখন যে দুঃখটা পায় তখন সেই দুঃখটাকে সকলের
বড় করে দেখে। নইলে কে ভেবেছিল এই যে যতীন মামা আর অতসী মামির বিচ্ছেদের 21 বছর বয়সে আমার দু চোখ ভরে জলে ভরে গেছিল। সেই যতীন মামা আর অতসী মামি একদিন আমার মনের কোণে সংসারের অজস্র আবর্জনার তলে চাপা পড়ে যাবে। জীবনের অনেকগুলো দিন ওলটপালট হয়ে গেল। যথাসময়ে ভাগ্য আমার ঘাড় ধরে যৌবনের কল্পনার সুখ স্বর্গ থেকে বাস্তবের কঠোর পৃথিবীতে নামিয়ে দিল। নানা কারণে আমাদের অবস্থা খারাপ হয়ে পড়ল। বালিগঞ্জের বাড়িটা পর্যন্ত বিক্রি করে ঋণ শোধ করে দিয়ে 80 টাকা মাইনের একটা চাকরি নিয়ে শ্যামবাজার অঞ্চলের ছোট একটা বাড়ি ভাড়া করে উঠলাম। মার কাদা কাটায় গলে একটা বিয়েও করে ফেললাম। প্রথম সমস্ত পৃথিবীটাই যেন তেতো লাগত। জীবনটা বিস্বাদ হয়ে গেল। আশা আনন্দের এতটুকু আলোড়নও ভেতরে খুঁজে পেলাম না। তারপর ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল। নতুন জীবনের রসের খোঁজ পেলাম। জীবনের জুয়া খেলার হার জিতের কথা কদিন আর মানুষ বুকের মধ্যে বসে রাখতে পারে? জীবনে যখন এইসব বড় বড় ঘটনা ঘটছে, তখন নিজেকে নিয়ে আমি এমনই ব্যাপৃত হয়ে পড়লাম যে কবে একজন যতীন মামা আর অতসী মামির স্নেহ পরম সম্পদ বলে গ্রহণ করেছিলাম, সে কথা মনে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে পড়ল। 7 বছর পরে আজ কিঞ্চিত কখনো হয়তো একটা অস্পষ্ট স্মৃতির মতন তাদের কথা মনে পড়ে। মাঝে একবার মনে পড়েছিল যতীন মামাদের দেশে চলে যাওয়ার পর 3 বছর পরে সেইবার ঢাকা মেলে কলিশন হয়। মৃতদের নামের মাঝে যতীন্দ্রনাথ রায় নামটা দেখে যে খুব একটা ঘা লেগেছিল সে কথা আজও মনে আছে। ভেবেছিলাম একবার গিয়ে দেখে আসব, কিন্তু হয়নি। সেদিন আপিস থেকে ফিরে দেখি আমার স্ত্রীর কঠিন অসুখ। মনে পড়ে যতীন মামার দেশের ঠিকানায় একটা পত্র লিখে দিয়ে এই ভেবে মনকে সান্ত্বনা দিয়েছিল, ও নিশ্চয়ই আমার যতীন মামা নয়। পৃথিবীতে যতীন্দ্রনাথ রায়ের অভাব তো নেই। সে চিঠির কোনো জবাব আসেনি। স্ত্রীর অসুখের হিড়িকে কথাটা আমার মন থেকে মুছেই গেছিল। তারপর গড়িয়ে গড়িয়ে আরও 4টে বছর কেটে গেছে। আমার ছোট বোন বিনার বিয়ে হয়েছিল ঢাকায়। পুজোর সময় বিনাকে তারা পাঠালে না। অগ্রহায়ণ মাসে বিনাকে আনতে ঢাকা গেলাম, কিন্তু আনা হলো না। গিয়েই দেখি বিনার শাশুড়ি খুব অসুস্থ। আমি যাওয়ার আগের দিনই হুহু করে জ্বর এসছে। ডাক্তার আশঙ্কা দেখিয়েছেন নিউমোনিয়া। ছুটি ছিল না, ক্ষুণ্ণ হয়ে একাই ফিরলাম। গোয়ালন্দের স্টিমার থেকে নেমে ট্রেনের একটা ইন্টারে ভিড় কম দেখে উঠে পড়লাম। 2টি মাত্র ভদ্রলোক, এক কোণে র্যাপার মুড়ি দেওয়া একটি স্ত্রীলোক। খুব সম্ভব এদের একজনের স্ত্রী। জিনিসপত্রের একান্তই অভাব। খুশি হয়ে একটা বেঞ্চিতে কম্বলের ওপর চাদর বিছিয়ে বিছানা করলাম। বালিশে ঠেসান দিয়ে আরাম করে বসে পা দুটো কম্বল দিয়ে ঢেকে একটা ইংরেজি মাসিক পত্র বার করে ওপেনহেমের ডিটেকটিভ গল্পে মনোসংযোগ করলাম। যথাসময় গাড়ি ছাড়ল এবং পরের স্টেশনে থামল। আবার চলল। এটা ঢাকা মেল বটে, কিন্তু পোড়া পর্যন্ত প্রত্যেকটা স্টেশনে থেমে থেমে প্যাসেঞ্জার হিসেবেই চলে। পোড়াদের পর ছোটোখাটো স্টেশনগুলি বাদ দেয় যা, এবং গতিও কিছু বাড়ায়। গোয়ালদের পর গোটা 3 স্টেশন পার হয়ে একটা স্টেশনে গাড়ি দাঁড়াতে ভদ্রলোক দুটো জিনিসপত্র নিয়ে নেমে গেলেন। স্ত্রীলোকটি কিন্তু তেমনভাবেই বসে রইলেন। ব্যাপার কি?
একে ফেলেছি, একে ফেলেই দেখছি সব নেমে গেলেন। এমন অন্যমনস্ক তো কখনো দেখিনি। ছোটোখাটো জিনিস মানুষের ভুল হয়, একটা আস্ত মানুষ, তাও আবার একজনের অর্ধাঙ্গ, তাকে কি কেউ ভুল করে ফেলে যায় নাকি? জানলা দিয়ে তাকিয়ে দেখলাম পিছনে কেউ তাকালো না। তারা স্টেশনের গেট পার হচ্ছে। হয়তো ভেবেছেন চিরদিনের মতন আজও তার স্ত্রীটি পিছু পিছু চলেছে। চেঁচিয়ে ডাকলাম, ও মশাই, মশাই শুনছেন? গেটের ওপারে ভদ্রলোক দুটি অদৃশ্য হয়ে গেলেন। বাঁশি বাজিয়ে গাড়ি ছাড়ল। অগত্যা নিজের জায়গায় বসে পড়ে ভাবলাম, তবে কি ইনি একাই চলছেন নাকি? বাঙালি মেয়ে নিশ্চয়ই। র্যাপার দিয়ে নিজেকে ঢাকবার কায়দা দেখে সেটা বোঝা যায়। বাঙালি মেয়ে এই রাত্রিবেলা নিঃসঙ্গ যাচ্ছে, তাও আবার পুরুষদের গাড়িতে। একটু ভেবে বললাম, দেখুন, শুনছেন? সাড়া নেই। বললাম, আপনার সঙ্গীরা তো সব নেমে গেছে, শুনছেন? এইবার আলোয়ানের পোটলা নড়ল এবং আলোয়ান ও ঘুমটা সরে গিয়ে যে মুখখানা বার হলো দেখেই আমি চমকে উঠলাম। কিছু নেই, সে মুখের কিছুই এতে নেই। আমার অতসী মামির মুখের সঙ্গে এ মুখের অনেক তফাৎ, কিন্তু তবু আমার মনে হলো এ আমার অতসী মামি। মৃদু হেসে বললে, গলা শুনেই মনে হয়েছিল এ আমার ভাগ্নের গলা, কিন্তু অতটা আশা করতে পারিনি। মুখ বার করতে ভয় হচ্ছিল, পাছে আশা ভেঙে যায়। আমি সবিস্ময়ে বলে উঠলাম, অতসী মামি? মামি বললে, খুব বদলে গেছি না? মামির সিঁথিতে সিঁদুর নেই, কাপড়ের পাড়ের চিহ্নও খুঁজে পেলাম না। 4 বছর আগে ঢাকা মেল কলিশনের মৃতদের তালিকায় একটা অতি পরিচিত নামের কথা মনে পড়ল। যতীন মামা তবে সত্যিই নেই? আস্তে আস্তে বললাম, খবরের কাগজে মামার নাম দেখেছিলাম মামি, বিশ্বাস হয়নি সে আমার যতীন মামা। একটা চিঠি লিখেছিলাম, পাওনি? মামি বললে, না। তারপরে আমি ওখান থেকে 2-3 মাসের মধ্যেই চলে যাই। বললাম, কোথায়? আমার এক দিদির কাছে, দুঃসম্পর্কের অবশ্য। আমায় কেন একটা খবর দিলে না মামি? মামি চুপ করে রইল। ভাগ্নের কথা বুঝি মনে ছিল না? মামি বললে, তা নয়, কিন্তু খবর দিয়ে কি আর হতো? যা হওয়ার তা তো হয়েই গেল। বাঁশি ঠেকিয়ে রাখলাম, কিন্তু নিয়তিকে তো ঠেকাতে পারলাম না। তোমার মেজমামার কাছে তোমার কথাও সব শুনলাম। আমার দুর্ভাগ্য নিয়ে তোমায় আর বিরক্ত করতে ইচ্ছে করলো না। জানি তো একটা খবর দিলেই তুমি ছুটে আসবে। চুপ করে রইলাম। বলবার কি আছে, কি নিয়েই বা অভিমান করব? খবরের কাগজে যতীন মামার নাম পড়ে একটা চিঠি লিখেই তো আমি কর্তব্য শেষ করেছিলাম। মামি বললে, এখন কি করছো ভাগ্নে? চাকরি। এখন তুমি কোথায় যাচ্ছ? মামি বললে, একটু পরেই বুঝবে। ছেলে পিলে কটি? আশ্চর্য, জগতে এত প্রশ্ন থাকতে এই প্রশ্নটাই সকলের আগে মামির মনে জেগে উঠল। বললাম, একটি ছেলে। ভারী ইচ্ছে করছে আমার ভাগ্নের খোকাকে দেখে আসতে। দেখাবে একবার কার মতন হয়েছে, তোমার মতন না তার মায়ের মতন? কত বড় হয়েছে? বললাম, 3 বছর চলছে। চলো না আমাদের বাড়ি মামি, বাকি প্রশ্নগুলোর জবাব নিজের চোখেই দেখে আসবে। মামি হেসে বললে, গিয়ে যদি আর না নড়ি? বললাম, তেমন ভাগ্য হবে কি? কিন্তু সত্যি কোথায় চলেছ মামি? এখন কোথায় থাকো? মামি বললে,
থাকি দেশেই, কোথায় যাচ্ছি একটু পরেই বুঝবে। ভালো কথা, সে বাঁশিটা কি হলো ভাগ্নে? এখানে আছে এই গাড়িতে? বললাম আমার ছোট বোন বিনাকে আনতে গেছিলাম, সে লিখেছিল বাঁশিটা নিয়ে যেতে, সবাই নাকি শুনতে চেয়েছিল। মামি বললে, তুমি বাজাতে জানো নাকি? বার করো না বাঁশিটা। ওপর থেকে বাঁশির কেসটা পারলাম। বাঁশিটা বার করতেই মামি ব্যগ্র হাতে টেনে নিয়ে এক দৃষ্টিতে সেটার দিকে চেয়ে রইল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, বিয়ের পর এটাকে বন্ধু বলে গ্রহণ করেছিলাম, মাঝখানে এর চেয়ে বড় শত্রু আমার আর ছিল না। আজ আবার এটাকে বন্ধু বলে মনে হচ্ছে। শেষ 3টে বছর বাঁশিটার জন্য ছটপট করেছিলেন, আজ মনে হচ্ছে বাঁশি বাজানো ছাড়তে না বললে হয়তো ভালোই হতো। বাঁশির ভেতর দিয়ে মরণকে বরণ করলে তবু শান্তিতে যেতে পারতেন। শেষ কটা বছর এত মনোকষ্ট ভোগ করতে হতো না। বাঁশির অংশগুলো লাগিয়ে মামি মুখে তুললেন। পরক্ষণেই ট্রেনের ঝমঝমানি ঝাঁপিয়ে চমৎকার বাঁশি বেজে উঠল। পাকা গুণীর হাতের স্পর্শ পেয়ে বাঁশি যেন প্রাণ পেয়ে অপূর্ব বেদনাময় সুরের জাল বুনে চলল। আমার বিস্ময়ের সীমা রইল না। এ তো অল্প সাধনার কাজ নয়, যার তার হাতে বাঁশি তো এমন অপূর্ব কান্না কাঁদে না। মামির চক্ষু ধীরে ধীরে নিমীলিত হয়ে গেল। তার দিকে চেয়ে ভবানীপুরের একটা অতি ক্ষুদ্র বাড়ির প্রদীপের স্বল্পালোকে বারান্দার দেয়ালে ঠেস দেওয়া এক সুর সাধকের মূর্তি আমার মনে জেগে উঠল। মাঝে 7টা বছর কেটে গেছে। যতীন মামার যে অপূর্ব বাঁশির সুর একদিন শুনেছিলাম, সে সুর মনের তলে কোথায় হারিয়ে গেছে আজ অতসী মামির বাঁশি শুনে মনে হতে লাগল। সেই হারিয়ে যাওয়া সুরগুলি যেন ফিরে এসে আমার প্রাণে মৃদু গুঞ্জন শুরু করে দিয়েছে। এক সময় বাঁশি থেমে গেল। মামির একটা দীর্ঘ নিঃশ্বাস ঝরে পড়ল, আমারও। কতক্ষণ স্তব্ধ হয়ে থেকে বললাম, এই কথাটাও তো গোপন রেখেছিলেন। মামি বললে, বিয়ের পর শিখিয়েছিলেন। বাঁশি শিখবার কি আগ্রহই তখন আমার ছিল। তারপর যেদিন বুঝলাম বাঁশি আমার শত্রু, সেদিন থেকে আর ছুঁইনি। আজ কতকাল পরে বাজালাম, মনে হয়েছিল ভুলে গেছি সব। ট্রেন এসে একটা স্টেশনে দাঁড়ালো। মামি জানলা দিয়ে মুখ বার করে আলোয় গায়ে লেখা স্টেশনের নামটি পড়ে ভেতরে মুখ ঢুকিয়ে বললেন, পরের স্টেশনে আমি নেমে যাব ভাগ্নে। পরের স্টেশন কেন? মামি বললে, আজ কত তারিখ জানো? বললাম, 17ই অঘ্রাণ। মামি বললে, 4 বছর আগে আজকের দিনে। বুঝতে পারছো না তুমি? মুহূর্তের সব দিনের আলোর মতন সব স্বচ্ছ হয়ে গেল। ঠিক 4 বছর আগে এই 17ই অঘ্রাণ ঢাকা মেলে পলিশন হয়েছিল। সেদিনও তো এমনি সময় এই ঢাকা মেলটির মতোই সেই গাড়িটা শত শত নিশ্চিন্ত আরোহীকে পলে পলে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। বলে উঠলাম, মামি। মামি স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে থেকে বললে, সামনের স্টেশনের অল্প অধিক লাইনের ধারে কঠিন মাটির ওপর তিনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিলেন। প্রত্যেক বছর আজকের দিনটিতে আমি ওই তীর্থ দর্শন করতে যাই। আমার কাছে আর কোনো তীর্থের এতটুকু মূল্য নেই। হঠাৎ জানলার কাছে সরে গিয়ে বাইরের দিকে আঙুল বাড়িয়ে মামি বলে উঠল, ওই 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 ওইখানে দেখতে পাচ্ছ না? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি। তিনি যন্ত্রণায় ছটপট করতে করতে একটু স্নেহ শীতল স্পর্শের জন্য ব্যগ্র হয়ে উঠেছেন। একটু জলের জন্যই হয়তো। মাগো, আমি তখন কোথায়? দুহাতে মুখ ঢেকে মামি ভেতরে এসে বসে পড়ল। ধীরে ধীরে গাড়িখানা স্টেশনের ভেতরে ঢুকল। বিছানাটা গুটিয়ে নিয়ে আমি বললাম, চলো মামি, আমি তোমার সঙ্গে যাব। মামি বললে, না।
বললাম, এই রাতে তোমাকে একলা যেতে দিতে পারবো না মামি। মামির চোখ জ্বলে উঠল। ছি, তোমার তো বুদ্ধির অভাব নেই ভাগ্নে। আমি কি সঙ্গী নিয়ে সেখানে যেতে পারি? সেই নির্জন মাঠে সমস্ত রাত আমি তার সঙ্গ অনুভব করি। সেখানে কি কাউকে নিয়ে যাওয়া যায়? ওইখানের বাতাসে যে তার শেষ নিঃশ্বাস আছে। অবুঝ হয়েও না। গাড়ি দাঁড়ালো। বাঁশিটা তুলে নিয়ে মামি বললে, এটা আমি নিয়ে গেলাম ভাগ্নে। এটার ওপর তোমার চেয়ে আমার দাবি বেশি। দরজা খুলে অতসী মামি নেমে গেলেন। আমি নির্বাক হয়ে চেয়ে রইলাম। আবার বাঁশি বাজিয়ে গাড়ি ছাড়ল। খোলা দরজাটা একটা করুণ শব্দ করে আছড়ে বন্ধ হয়ে গেল। গল্পটি এখানেই শেষ। আশা করছি আজকের গল্পটা মানুষজন যারা দেখছেন এতক্ষণ যারা সাথে ছিলেন, তাদের সবার ভালো লেগেছে। যাদের এই মুহূর্তে লাইভ জয়েন করা সম্ভব হলো না, তারা পরে গল্পটি শুনবেন, শুনে আমাকে জানাবেন যে কেমন লাগলো। এবং যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন, তাদের সাথে গল্পটা ভাগ করে নেবেন। আর আমি পরবর্তী সময় আবার কবে লাইভে আসবো সেটা আমি আগের থেকে জানিয়ে দেবো। 2 দিন আগেই জানাবো, 2-3 দিন আগে। চেষ্টা করবেন লাইভে থাকার। আর কেমন লাগলো সেটা আমাকে নিশ্চয়ই জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চাইছি, তার জন্য ক্ষমা করে দেবেন। শুধু একটা প্রয়াস মাত্র। এই গল্পটা আমার খুব প্রিয়। আর আজকে যেহেতু মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, তাই ভাবলাম এই গল্পটার থেকে আর ভালো গল্প কিছু হতে পারে না। এছাড়াও যদি আপনাদের কোনো গল্পর অনুরোধ থাকে, সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি লাইভের অনুষ্ঠানে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। নমস্কার।